আসসালামু আলাইকুম। দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দ্য ইনফরমেটিভ ব্লগের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ভিডিও তৈরির ক্ষেত্রে আমাদের কী বিষয়বস্তুগুলোকে আরও ইমপ্রুভ করা দরকার, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমাদের আজকের ভিডিও হল বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার ইতিহাস, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আসুন আমরা ভিডিও শুরুতেই চিড়িয়াখানার ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার ইতিহাস। সূচনা ১৯৫০-এর দশক। প্রথম ১৯৫০ সালের দিকে পূর্ব পাকিস্তান সরকারের অধীনে ঢাকার সেগুনবাগিচায় একটি ক্ষুদ্র চিড়িয়াখানা স্থাপন করা হয়। সেখানে কয়েকটি সাধারণ প্রাণী ছিল, যেমন হরিণ, বানর, ময়ূর, একটি হাতি ছিল। পরবর্তী ১৯৬০-এর দশকে এই ছোট চিড়িয়াখানাটিকে রমনা পার্ক ও পরে পিবি ময়দান এলাকায় স্থানান্তর করা হয়। কিন্তু স্থায়ী ও বৃহত্তর পরিসরে একটি জাতীয় চিড়িয়াখানার প্রয়োজনীয়তা তখন থেকেই অনুভূত হচ্ছিল। ঠিক তখন ১৯৭৪ সালের ২৩ জুন রাজধানীর মিরপুরে সেকশন 1 আনুষ্ঠানিকভাবে ১৮৬ একর জমির উপর স্থায়ীভাবে ঢাকা চিড়িয়াখানা চালু করা হয়। এটি ছিল একটি বড় মাইলফলক। এর পেছনে কাজ করেন পরিবেশবিদ, বন বিভাগ এবং তৎকালীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। প্রথম দিকে চিড়িয়াখানায় দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির প্রাণী আনা শুরু হয়, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, চিতাবাঘ, হাতি, কুমির, উট, বিদেশি পাখি ও বানর ইত্যাদি পশু পাখি। সেই সময়ই চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন খাঁচা, পুকুর, সবুজ অঞ্চল এবং দর্শনার্থীদের জন্য হাঁটার পথ নির্মাণ করা হয়। অনেক বছর ধরে ঢাকা চিড়িয়াখানা নামেই পরিচিত থাকলেও এটি জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান ছিল না। পরবর্তীতে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে এর নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রাখা হয়, যাতে এর জাতীয় গুরুত্ব ও অবস্থান তুলে ধরা যায়। এই নামকরণে জাতিগত, প্রশাসনিক ও আন্তর্জাতিক পরিচিতিতে গুরুত্ব বৃদ্ধি পায়। চিড়িয়াখানাটি শুধু বিনোদনের স্থান নয়, বরং প্রজাতি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, প্রাণীবিজ্ঞান ও পরিবেশ শিক্ষার কেন্দ্র, গবেষণার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এটি বর্তমানে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। চিড়িয়াখানায় বর্তমানে ১৩৬টি প্রজাতির প্রায় ৩৩৩২টি প্রাণী ও পাখি রয়েছে, যেমন বাঘ, সিংহ, জিরাফ, ভালুক, ইমু ইত্যাদি। ঈদের সময় বিশেষ আকর্ষণ হিসেবে ৩টি জেব্রা ও ১১ মাস বয়সী বাঘের ছানা শাপলা পদ্মা প্রদর্শন করা হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর বিনোদনের খোরাক যোগায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার প্রাণীরা। কিন্তু পরিবেশ ও প্রতিবেশগত কারণে এইসব প্রাণীর বিনোদন নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, মানুষকে বিনোদন দেওয়া প্রাণীদের জন্য পর্যাপ্ত বন্য পরিবেশ ও তাদের বিনোদনের ব্যবস্থা নেই বললেই চলে। এজন্য চিড়িয়াখানার প্রাণীদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবও পড়ছে। গত শুক্রবার ২৯ জুলাই মিরপুর চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় প্রচণ্ড গরম আর রোদের মধ্যে খাঁচার ভেতরে হাঁসফাঁস করছে বিভিন্ন ধরনের প্রাণী। অনেক ক্ষেত্রে প্রাণীদের মাথার ওপর ছায়া দেওয়ার মতো গাছপালাও নেই খাঁচার ভেতর। খাঁচার পরিবেশও প্রাণীদের বেলায় অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তুলনামূলক ছোট আকারের পুরনো খাঁচায় রাখা হয়েছে বাঘ ও সিংহের মতো প্রাণীগুলোকে। খাঁচার মধ্যে রাখা ছোট গাছের গুঁড়ি থাকলেও নেই সবুজের ছোঁয়া। বানরের সবচেয়ে বড় খাঁচায় ঝুলিয়ে রাখা হয়েছে একটি মাত্র টায়ার। ছোট একটি খাঁচায় তার চেয়েও ছোট টাইলস করা চৌবাচ্চায় হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে বগ। একই অবস্থা দেখা গেছে চিড়িয়াখানায় থাকা অন্য পশু পাখিদের ক্ষেত্রেও। চুপচাপ ঝিমিয়ে সময় কাটে তাদের। মাঝে মাঝে অতিরিক্ত দর্শনার্থীদের আওয়াজে বিরক্ত হয়ে সরে অন্য জায়গায় গিয়ে শুয়ে থাকে তারা। এছাড়া অনেক পশু পাখিকে সঙ্গীবিহীন একাই একটি খাঁচায় সময় কাটাতে হচ্ছে। ফলে বেশিরভাগ প্রাণীর খাঁচা যেন কেবলই বন্দিশালা। বড় আকারের পাখিদের খাঁচায় পর্যাপ্ত জায়গাও নেই। শকুনের মতো বড় পাখিরা দুপাখা মেলে উড়তে পারছে না। তবে উন্মুক্ত স্থানে রাখা জিরাফ, জেব্রা,
হরিণ, ঘোড়া, গাধাসহ আরও বেশ কিছু প্রাণীর ক্ষেত্রে কিছুটা গাছের ছায়া থাকলেও তা পর্যাপ্ত নয়। পশু পাখিদের নিয়মিত খাবার দেওয়া হলেও চিড়িয়াখানায় প্রাণীদের রক্ষণাবেক্ষণে রাখা কর্মীদের আন্তরিকতার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন দর্শনার্থীরা। কর্মীরা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ঠিকমতোই খাবার দাবার দেওয়া হয় পশু পাখিদের। আমরা যথাস্থানে নিয়মিত দিয়ে রাখি, তারা নিয়ে খায়। চিড়িয়াখানার প্রাণীদের পরিবেশ নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফিরোজ জামানের সঙ্গে। তিনি বলেন, চিড়িয়াখানা যে অবস্থায় প্রাণীদের রাখা হয়েছে তা প্রাণীদের অনুকূল কোনো পরিবেশ নয়। প্রথমেই যারা চিড়িয়াখানার পরিকল্পনা করেছিলেন তারা প্রাণীদের সুবিধার কথা চিন্তা করে কাজটা করেনি বলেই আমার মনে হয়। যদিও দীর্ঘদিন ধরে বলা হচ্ছে চিড়িয়াখানার একটি ব্যাপক পরিবর্তন আনা হবে, কিন্তু সেটা আর কত দূর? সুন্দর এবং পরিকল্পনাভাবে চিড়িয়াখানা সাজানো হলে প্রাণী এবং সরকার উপকৃত হবে মন্তব্য করে তিনি বলেন, চিড়িয়াখানার প্রাণীদের প্রয়োজন অনুযায়ী যতটা সম্ভব বন্য পরিবেশ তৈরি করে দেওয়া গেলে তাদের জন্মদান ক্ষমতা বাড়বে, আর এতে করে জন্ম নেওয়া প্রাণী বাইরে রপ্তানি করা কিংবা অন্য দেশের প্রাণীর সঙ্গে অদলবদল করা সম্ভব। মূল কথা, চিড়িয়াখানায় জায়গাটার সঠিক ব্যবস্থা হলে সরকারের আয় বাড়বে, কিন্তু এদিকে কারও তেমন মনোযোগ নেই। চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনার জন্য প্রাণী বিশেষজ্ঞদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলেও জানান অধ্যাপক ফিরোজ জামান। প্রাণীদের পরিবেশের বিষয়ে চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিক তালুকদার বলেন, আমি সদ্য চিড়িয়াখানায় নিযুক্ত হয়েছি। আমার এখনও টেবিল ওয়ার্ক করা বাকি। তবে এইটুকু বলতে পারি, সরকার চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর জন্য মহাপরিকল্পনা নিয়েছে। আশা করি পরিকল্পনা বাস্তবায়ন শেষে বাংলাদেশের চিড়িয়াখানা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর চিড়িয়াখানায় রূপান্তর হবে। বনের প্রাণীদের কাছ থেকে দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন জাতীয় চিড়িয়াখানায়। তাদের মধ্যে এক বড় অংশ আসেন রাজধানীর বাইরে থেকে। দর্শনার্থীদের কৌতূহল মিটলেও চিড়িয়াখানার পশু পাখির বিন্যাস জটিল মনে করেন অনেকে। ফ্যামিলি নিয়ে চিড়িয়াখানা ঘুরতে আসা সাইদুল ইসলাম বলেন, বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। বাচ্চারা সবসময় টিভিতে এসব পশু দেখে আসছে, আজকেই বাস্তবে দেখল। চিড়িয়াখানা ঘুরতে কোনো সমস্যা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, চিড়িয়াখানাটা আরেকটু পরিকল্পনা হলে ভালো হতো। মাঝে মাঝে মনে হয় একই জায়গায় চলে আসছি। যদিও ম্যাপ দেওয়া আছে, কিন্তু সেটা তো একবার দেখেই মাথায় থাকে না। চিড়িয়াখানায় ঢোকার পথেই চোখে পড়ে বানরের বড় খাঁচা। সেখানে পাশাপাশি দুটি চৌবাচ্চা রয়েছে। এরকম তীব্র গরমেও একটি চৌবাচ্চায় পানি রয়েছে, অন্যটিতে নেই। গরমে স্বস্তি পেতে বানরদের একটি চৌবাচ্চাতেই গোসল করতে দেখা গেল। এছাড়া ভেতরের দিকে বানরপল্লীর বিভিন্ন প্রজাতির বানরের খাঁচা ঘুরে দেখা গেছে গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়তি কোনো ব্যবস্থা রাখেনি কর্তৃপক্ষ। প্রতিটি খাঁচায় একটি ছোট বেসিন রয়েছে, কিন্তু সেগুলোর পানি ময়লা। ফলে বানর ওই পানিতে গোসল করে গা শীতল করবে সে সুযোগ নেই। সরজমিনে দেখা গেল গরমের কারণে পুরো চিড়িয়াখানার প্রাণীর মধ্যে নির্জীব ভাব। এখানকার প্রধান আকর্ষণ বাঘ সিংহকে তাদের কেবিন থেকে বের হতে দেখা গেল না। তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে পাখি। গবেষকরা বলছেন, মানুষ ও বড় প্রাণীর চেয়ে অনেক পাতলা হয় পাখির চামড়া। তাপমাত্রা অল্প বাড়লেই পাখির জীবনধারণ ও বাচ্চা ফোটানো কষ্ট হয়ে যায়। চিড়িয়াখানায় বড় প্রাণীর মতো অব্যবস্থাপনা দেখা গেছে পাখির খাঁচায়ও। ময়ূরের খাঁচায় 7টি চৌবাচ্চা রয়েছে, 7টিই গতকাল পানিশূন্য দেখা গেছে। ময়ূরের খাঁচায় একটি শেড আছে। গরম থেকে স্বস্তি পেতে তাদের সেদিন নিচে বিশ্রাম নিতে দেখা গেছে। গরমে প্রাণীদের কী ধরনের সমস্যা হতে পারে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ড মোয়ালিউর রহমান বণিক বার্তাকে বলেন, তীব্র গরমে মানুষ যে সমস্যায় পড়ে প্রাণীরাও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। প্রাণীদেরও হিটস্ট্রোক হয়, ডিসেন্ট্রি হয়, ডিহাইড্রেশন হয়ে থাকে। এসব থেকে তাদের বাঁচাতে পর্যাপ্ত পানি, ছায়ার প্রয়োজন। চিড়িয়াখানার প্রাণীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে হলে শুধু খাঁচায় রাখা নয়, তাদের প্রাকৃতিক আচরণ, আবাস ও স্বাস্থ্য রক্ষা করা অত্যন্ত জরুরি।
এবার আসুন আমরা জেনে নিব ভবিষ্যতে এই চিড়িয়াখানা নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে তা সম্পর্কে। মাস্টার প্ল্যান ও রেনোভেশন। প্রথমে সিঙ্গাপুর ও থাইল্যান্ডের আধুনিক চিড়িয়াখানা মডেল অনুসরণে ডিজাইন তৈরি করা হবে। দর্শনার্থীদের জন্য শিশুমঞ্চ, ক্যাফে, হোটেল, প্লে জোন সহ একটি আধুনিক রেক্রিয়েশনাল ট্যুরিস্ট সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কাঠামোগত রূপান্তর। খরচ প্রায় ১৫০০ কোটি টাকায়, যা অর্থমন্ত্রী ও পরামর্শদাতা সংস্থা বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডসের মাধ্যমে বাস্তবায়নাধীন। পুরো জুটিকে ৫টি জোনে বিভাজিত হবে: বাংলাদেশ হ্যাবিট্যাট, আফ্রিকান হ্যাবিট্যাট, ট্রপিক্যাল হ্যাবিট্যাট, নকটার্নাল রাত্রিকালীন হ্যাবিট্যাট, চাইল্ড অ্যাক্টিভিটি, পেটিং জোন। গুরুত্বপূর্ণ ফিচার: কেজবিহীন পরিবেশ, যা দৃশ্যমান নয় এমন ইলেকট্রিক বা প্রাকৃতিক প্রতিবন্ধকতা দ্বারা নিশ্চিত করা হবে। লেক সাফারি, যেখানে দর্শক নৌকা বা ফ্লোটিং প্ল্যাটফর্ম থেকে পর্যবেক্ষণ করবেন। ট্রাম ও ওয়াকওয়ে থাকবে বিভিন্ন এলাকায় ঘোরাফেরার জন্য। নৌকা রুট মিলিয়ে মোট ২.৪ কিমি ট্রামপথ ও ৭ কিমি হাঁটার পথ। নাইট সাফারি রাত্রে চালু হবে, যেখানে আলাদা টিকিটের ব্যবস্থা থাকবে। প্রকৃতি, গাছপালা ও পরিবেশ ব্যবস্থাপনা। মূল লক্ষ্য: প্রতিটি হ্যাবিট্যাটে প্রাকৃতিক বৃক্ষভিত্তিক পরিবেশ সচল করা। উদাহরণস্বরূপ, সুন্দরবনের জন্য ফ্রেশ ওয়াটার গাছ, আফ্রিকান জঙ্গল ও ট্রপিক্যাল ফরেস্টের অভিন্নভাবে গৃহীত গাছপালা। সাস্টেইনেবল উদ্যান নীতির আওতায় গাছ কাটা স্থাপন পরিকল্পনা পরিচালিত হবে। অতিরিক্ত সুবিধা ও রেখাচিত্র। ২টি লেকের পাশে ফ্লোটিং রেস্টুরেন্ট ও ব্যক্তিগত লজিস্টিক অ্যাক্সেসের পরিকল্পনা রয়েছে। বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র, পানি নিখুঁত পরিব্যবস্থা, স্টাফ ও দর্শকদের জন্য নির্দিষ্ট রাস্তা, ট্রাম স্টেশন, প্লাজা, ভেটেরিনারি হাসপাতাল সহ সহায়ক কাঠামো স্থাপন। নিরাপত্তা ও ম্যানপাওয়ার বৃদ্ধি। প্রোটোকল মেনে দেওয়াল নির্মাণ, প্রতিটি জীবের তথ্য সংরক্ষণ। পর্যটক দর্শনার্থীদের সুবিধার জন্য বিস্তারিত বন বিবরণী প্রদর্শন ব্যবস্থা চালু করা হবে। চিড়িয়াখানাটি বর্তমানে কাঁচামাটির ডিজাইন থেকে উত্তরণ করে একটি আধুনিক পরিবেশবান্ধব সাফারি পার্কে রূপান্তরিত হচ্ছে। এতে থাকবে খোলা, কেজবিহীন এলাকা, নদীমতো বিনোদন, রাত্রিকালীন দর্শন, আধুনিক অবকাঠামো এবং একটি সুন্দর, নিরাপদ, শিক্ষামূলক অভিজ্ঞতা। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আসুন আমরা এবার একটু সারসংক্ষেপে চিড়িয়াখানার ভেতরে ও বাইরের কিছু বিষয় সম্পর্কে জেনে নিব। প্রথমে আসব চিড়িয়াখানাতে ঘুরতে আসা অতিথিরা। দুপুরে খাবারের জন্য চিড়িয়াখানার ঠিক সামনে বাইরের অংশে কিছু রেস্টুরেন্ট আছে। এগুলোতে খেতে যায়। আমি এখন যে রেস্টুরেন্টের ছবিটি দেখাবো, এই রেস্টুরেন্ট সহ আশপাশের রেস্টুরেন্টগুলোতে খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রথমত, এই রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অতিরিক্ত বেশি। এছাড়াও এই রেস্টুরেন্টের পরিচালক কমিটি থেকে শুরু করে ওয়েটার, ওয়াটার বয় সহ সবার ব্যবহার খুবই খারাপ, খুবই নিম্নমানের। ট্যুরিস্টের সাথে ভালো ব্যবহার করে না, নিজেদের খেয়াল খুশিমতো ব্যবহার দিয়ে থাকে। তাই সবাইকে সাবধান করব এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে খাওয়ার বিষয়। এখন দুপুরে খাবারের জন্য কষ্ট করে একটু সামনের দিকে এগিয়ে গেলে ভালো ভালো অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এবং চিড়িয়াখানার ভেতরে প্রবেশের সময় কিছু শুকনা খাবার, পানি, কোল্ড ড্রিঙ্কস নিয়েই প্রবেশ করবেন। কারণ অনেক বড় এরিয়া হওয়ার কারণে চিড়িয়াখানার ভেতরে খাবার ও পানির প্রয়োজন পড়ে। আপনারা যদি ভিতরে কোনো খাবার খেতে যান, অতিরিক্ত দাম দিয়ে খারাপ মানের খাবার খেতে হবে। তাই আমি বলবো, যতটুক সময় ভিতরে থাকবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে কিছু খাবারের প্রয়োজন পড়লে সেটা যেন নিজেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ ইনফরমেশন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কিছু শিক্ষণীয় বিষয় হয়ে থাকে, আমি বলবো আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।